আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে কেমিস্ট্রির বেসিক কনসেপ্টের উপরে ক্লাস নিব, অর্থাৎ এমন কিছু বেসিক নিয়ে আমরা আলোচনা করব যে বেসিকগুলো তুমি যদি না জানো তাহলে তুমি কোনোভাবে কোনো পরীক্ষাতেই ভালো করতে পারবে না। অর্থাৎ কেমিস্ট্রির যে কোনো পরীক্ষাতেই তোমার এই কনসেপ্টগুলো লাগবে, অর্থাৎ এগুলো ছাড়া তুমি কেমিস্ট্রি পড়তেই পারবে না। তো এই বেসিক কনসেপ্টের উপরে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাকে দেখতেই হবে এবং এগুলো তোমাকে জানতেই হবে। তুমি যদি ভালো করতে চাও, তুমি যে কোনো পরীক্ষাতে যদি ভালো করতে চাও কেমিস্ট্রিতে, অবশ্যই এই কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকতে হবে। এবং এই যে তোমাদের যে বিভিন্ন ছুটি আছে, এখন ধরো ঈদের ছুটি, পূজার ছুটি, বিভিন্ন ধরনের সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, এই ভ্যাকেশনগুলোতে এই কনসেপ্টগুলোকে তুমি আয়ত্ত করে নিবা, ঠিক আছে? এবং এগুলো তো তোমার কিন্তু লাগবেই, মনে রাখবে এগুলো ছাড়া তুমি কেমিস্ট্রিতে কিছুই করতে পারবে না, এগুলো তোমার অবশ্যই লাগবে। তাহলে দেখো এই বেসিক কনসেপ্টগুলো কি কি। প্রথম হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা সহ নাম। 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা সহ নাম, এটা মনে রাখবো। অনেকেই কি করে, অনেক জায়গাতে দেখছি, আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি যে ভাই 1 থেকে 30 পর্যন্ত নাম বলো তো, পারমাণবিক মৌলগুলো বলো। ওরা কি করে, মৌলগুলো একদম ঝরঝর করে মুখস্থ বলে, অর্থাৎ তোমার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এইভাবে বলে। কিন্তু না, এইভাবে পড়া যাবে না। আমি তোমাদেরকে বলি, সতর্ক করে দিচ্ছি, 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা সহ নাম করতে হবে। সংখ্যা সহ কেন বলতেছি, কারণ দেখো তুমি যখন সংখ্যা সহ মুখস্থ করবা, যেমন যেমন ধরো যে 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, এইভাবে যখন পড়বা, বলবো যে 7 নাইট্রোজেন, তাহলে যখনই নাইট্রোজেনকে তুমি দেখবা, তোমার মস্তিষ্ক তোমাকে বলবে যে 7 নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। এই জন্য এরপর থেকে পারমাণবিক সংখ্যা মুখস্থ করার জন্য তুমি অবশ্যই সংখ্যা সহ মুখস্থ করবা, ঠিক আছে? ঢালাও মুখস্থ করবা না। আর যারা এটা পারো অলরেডি, তারা তো পারোই, তারা সবসময় চর্চার মধ্যে এই জিনিসটা রাখবা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ ভর মনে রাখতে হবে। তুমি যে কোনো জায়গাতে বা যে কোনো অঙ্ক করতে যাও না কেন, কেমিস্ট্রি অঙ্ক করা মানে হচ্ছে মৌলের যৌগের ভর তোমার লাগবেই। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলের ভর মাস্ট বি তোমার লাগবেই। এবং এই ভর মনে রাখার জন্য আমি মাত্র 4টা রুলস বলে দিয়েছিলাম, সেই রুলস গুলো আমরা আলোচনা করব, এবং ইউটিউবেও আলোচনা আছে, তোমরা মানে আমার ক্লাস আছে, তোমরা দেখতে পারো। তারপরে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস, আমি তোমাদেরকে সুন্দর করে ইলেকট্রন বিন্যাস শিখিয়ে দিব। ব্যতিক্রম গুলা বাদ দিয়ে মোটামুটি যতগুলা আছে সবগুলা তুমি এই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে করতে পারবা। ইভেন ব্যতিক্রম গুলাও করতে পারবা, জাস্ট খালি ব্যতিক্রমের মধ্যে তো হালকা একটু চেঞ্জ থাকে, ওই চেঞ্জটুকু তুমি পারলে তুমি পুরোপুরি 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে 30 থেকে 50 সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবা। তারপরে দেখো 4 নম্বর হচ্ছে কি, গ্রুপ 1, 2 এবং 13 থেকে 18 পর্যন্ত টিএম করতে হবে। টিএম মানে হচ্ছে টানা মুখস্থ করতে হবে। হ্যাঁ, একবারে তোমার ধরো যে এই জিনিসগুলো সুন্দর করে তুমি পড়বা, মুখস্থ করে ফেলবা। কিভাবে মুখস্থ করবা সেটা ট্রিক্সও আমি তোমাদেরকে বলে দিব, চিন্তা করার কোনো কারণ নাই। তবে এই বেসিক কনসেপ্টগুলো তোমার অবশ্যই লাগবে। তারপরে 5 নম্বর হচ্ছে কি, 60টি মৌলের যোজনী টানা মুখস্থ করতে হবে। 60টা মৌলের যোজনী, এমন সিস্টেম শেখাবো আজকে ইনশাল্লাহ, বা বলে দিব। তুমি ভাই 60টা মৌলের যোজনী পড়তে তোমার 60 সেকেন্ড সময় লাগবে না, 60 সেকেন্ডের মধ্যে তুমি 60টা মৌলের যোজনী বলতে পারবা, এত সময় লাগবেই না। 6 নম্বরটা হচ্ছে কি, জারণ মান নির্ণয়। জারণ মান নির্ণয়ের বেসিক ক্লাস আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এটা হচ্ছে তোমাকে বলে দিব যে কোথায় থেকে পড়বা। এটা যে তোমার 6টা বেসিক যে কনসেপ্ট গুলা, এই 6টা বেসিক কনসেপ্ট গুলা কিন্তু তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। তুমি যে লেভেলে পড়ো না কেন, তুমি যদি কেমিস্ট্রি পড়ো তাহলে এই কনসেপ্ট গুলো ছাড়া তুমি কেমিস্ট্রি পড়তে পারবে না, তোমাকে লাগবে কেমিস্ট্রি পড়তে এই জিনিসগুলা। অতএব তোমাদের দেখো, এখন আমরা এক এক করে এই কনসেপ্ট গুলো আলোচনা করি। প্রথমে দেখো, আমরা প্রথম পয়েন্টটা 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা সহ নাম। 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা সহ নাম। তাহলে দেখো এখানে এটা আমরা পড়বো। তো এই জায়গায় একটা পয়েন্ট আছে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা সহ নাম শিখলে পর্যায় সারণীর সকল মৌলের পারমাণবিক সংখ্যা শিখা হয়ে যাবে, পারমাণবিক সংখ্যা শিখা হয়ে যাবে গ্রুপ 3 ব্যতীত। গ্রুপ 3 মানে তুমি চিন্তা করতে পারতেছো বিষয়টা, তুমি 1 থেকে 30টা মৌলের পারমাণবিক সংখ্যা সহ নাম শিখবা, আর তোমার পর্যায় সারণীর মোটামুটি সবগুলা মৌলের পারমাণবিক সংখ্যা তোমার হয়ে যাবে। তোমার আলাদা করে মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে না, ঠিক আছে? কিভাবে সে টেকনিকটা দেখবো, ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এখন দেখো আমরা কোন মৌলের পারমাণবিক সংখ্যা থেকে একই গ্রুপের নিচের বা উপরের মৌলের পারমাণবিক সংখ্যা নির্ণয় করব।
অর্থাৎ আমরা একটা মৌলের পারমাণবিক সংখ্যা যদি জানি, তাহলে তার গ্রুপের তার নিচের এবং বা তার উপরের যে মৌলগুলো আছে তার পারমাণবিক সংখ্যাগুলো কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। দেখো আমরা এখানে একটা গ্রুপ 1 নাম্বার নিয়ে যদি আমরা উদাহরণ দিই, যে গ্রুপ নাম্বার 1 যদি তুমি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাটা তুমি যদি জানো, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোর পারমাণবিক সংখ্যা তোমার আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নাই। তুমি কিন্তু নির্ণয় করতে পারবা। কিভাবে নির্ণয় করবা? এখন দেখো, তুমি যেমন হাইড্রোজেন একটা জানতেছো 1, তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কি হবে? লিথিয়াম যেহেতু হাইড্রোজেনের নিচে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে 1 নম্বর পর্যায়ের মৌলের যে পারমাণবিক সংখ্যাটা তুমি পাইছো তার সাথে তুমি যোগ করবা হচ্ছে 2। তুমি 2 যদি যোগ করো তাহলে তুমি লিথিয়ামের পারমাণবিক সংখ্যাটা পেয়ে যাবে। আবার লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 3 নম্বর পর্যায়ে, তাহলে 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে তুমি কি করবা? 2 নম্বর পর্যায়ে যে পারমাণবিক সংখ্যাটা পাইছো তার সাথে তুমি 8 যোগ করবা, 8 যোগ করলে তুমি 11 পেয়ে যাবা। আবার ঠিক চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে কি হবে? তুমি 3 নম্বরে যেটা পাইছো, 3 নম্বর মৌলের যে পারমাণবিক সংখ্যাটা পাইছো 3 নম্বর পর্যায়ে, তার সাথে তুমি আবার 8 যোগ করবে, তাহলে তুমি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 পেয়ে যাবা। আবার 5 নম্বর পর্যায়ের ক্ষেত্রে কি হবে? পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে চতুর্থ পর্যায়ে যেটা পাইছি তার সাথে আমরা যোগ করব হচ্ছে 18, যোগ করলে আমরা পাবো 37। আবার দেখো ষষ্ঠ পর্যায়ের ক্ষেত্রে কি হবে? আবার 18 যোগ করতে হবে, অর্থাৎ পঞ্চম পর্যায়ে যা পাইছি তার সাথে আবার 18 যোগ করলে আমরা সেখানে পেয়ে যাব হচ্ছে 55, বা যেটা সিজিএমের পারমাণবিক সংখ্যা। আর ঠিক সেম ভাবে তোমার লাস্ট পর্যায়ে তারপরেরটা ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়ামের ক্ষেত্রে কি হবে? ষষ্ঠ পর্যায়ে যে পারমাণবিক সংখ্যা পেয়েছি তার সাথে তোমার আবার যোগ করতে হবে 32, তাহলে 32 যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 87। তাহলে আমরা কি কি যোগ করলাম? আমরা দেখো এখানে নিয়মটা লেখা আছে, 2 যোগ করছি 8, 8, 18, 18, 32। এই যে 2, তারপরে তোমার 8, 18, তারপরে হচ্ছে তোমার 32, এগুলাকে বলা হয় হচ্ছে পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার। এগুলাকে বলা হয় হচ্ছে পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার। এই যে এগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার, ম্যাজিক নাম্বার, ঠিক আছে? এগুলো হচ্ছে পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার। তো কাজে এই নাম্বারগুলো আমাদেরকে মনে রাখতে হবে, 2, 8, 18, 32। এখন কি করতে হবে? দ্বিতীয় পর্যায়ে ক্ষেত্রে প্রথম পর্যায়ে পারমাণবিক সংখ্যা +2, তারপরে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে পারমাণবিক সংখ্যা +8, এটা আমাদের মনে রাখতে হবে। এইভাবে তুমি এই যে টেকনিকটা দেখলা, এই টেকনিকটা কিন্তু শুধুমাত্র গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে প্রযোজ্য। আর বাদ বাকি যে গ্রুপগুলো আছে তাদের ক্ষেত্রে আলাদা টেকনিক। তোমাদের মনে রাখতে হবে যে 1 নম্বর আর 2 নম্বরের ক্ষেত্রে এই টেকনিকটা, বাদ বাকি যে তোমার 4 থেকে যে তোমার পরবর্তী 18টা মৌল গ্রুপ আছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন টেকনিক। সেটা সেম জিনিস, তাদের ক্ষেত্রে টেকনিকটা আরো সহজ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভাই এগুলো তো ভেজাল লেগে যাবে, কখন 1 নাম্বার কখন 2 নাম্বার ব্যবহার করব, কখন 4 থেকে তোমার 18 নাম্বার ব্যবহার করব। এই জন্য আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে বলি যে ভাই তুমি কষ্ট করে 1 নাম্বার গ্রুপের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তুমি মুখস্থ করে নাও। 1, 3, 11, 19, 37, 55, 87, 7টা। 1, 3, 11, 19, 37, 55, 87, এটা যদি মুখস্থ করে নাও তাহলে 1 আর 2 নিয়ে কোনো ঝামেলা থাকবে না। কারণ 1এরটা জানলে 2এরটার সাথে তুমি মানে 2এরটাও বের করতে পারবা, কারণ তুমি জাস্ট খালি একটা যোগ করে দিবা, তাহলে 2এরটা বের হয়ে যাবে। আর বাদ বাকি যেগুলো আছে তোমার 4 থেকে শুরু করে, দেখো 4 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত এই টেকনিকটা অবলম্বন করো। এই টেকনিকটা অবলম্বন করো, টেকনিকটা সেম, ওটা আর এটা প্রায় সেম, জাস্ট খালি তোমার ওই চতুর্থ পর্যায়ে যায় একটু ঝামেলা হয়। এই জন্য আমি ছেলে মেয়েদেরকে বলি যে ভাই তুমি 1, 2 মুখস্থ করো আর 4 থেকে 18 পর্যন্ত টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে? এখন দেখো টেকনিকটা কি, যেমন আমাদের গ্রুপ নাম্বার 13 নিয়ে যদি আমরা কথা বলি, এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে আমি এখানে 6 লিখলাম কার্বনের পারমাণবিক সংখ্যা। আমরা কার্বনের পারমাণবিক সংখ্যা আমরা 6 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই 6 তো এটা আমরা জানি, কারণ আমরা তো প্রথমেই বললাম যে ভাই আমি 1 থেকে 30 পর্যন্ত আমাকে মুখস্থ করতে হবে, অতএব কার্বন 6 এটা আমরা জানি। এখন দেখো সিলিকন, এটাও আমরা জানি 14, সিলিকন 14 এটা আমরা জানি, কিন্তু তারপরে আমরা কিভাবে বের করব? এই 6 এর সাথে আমরা 8 যোগ করব, 8, 6, 14।
আচ্ছা, এখন কার্বন সিলিকন পর্যন্ত তো আমরা অলরেডি মুখস্থ করেই ফেলছি, কারণ আমরা তো 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করছি। তাহলে এখন পরবর্তীতে যে এই যে তোমার জার্মেনিয়াম আছে, এর পারমাণবিক সংখ্যা কত? জার্মেনিয়াম তো আমরা মুখস্থ করি নাই, কিন্তু এখন জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা কিভাবে বের করব? এই যে 14 আছে, 14 সাথে যেহেতু চতুর্থ পর্যায়ে, 14 সাথে তোমার 18 যোগ করতে হবে। 18 যোগ করলে এখানে আমাদের আসবে হচ্ছে তোমার 32। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এর আগেরটাতে কিন্তু আমরা চতুর্থ পর্যায়ের সময়, এর আগেরটাতে যখন আমরা চতুর্থ পর্যায়ে নির্ণয় করছিলাম, তখন তৃতীয় পর্যায়ে প্লাস এখানে কিন্তু 8 যোগ করছিলাম, আর এখানে এসে 18 যোগ করতেছে। এই জিনিসটা হচ্ছে এখানকার আর ওখানকার মধ্যে পার্থক্য। 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপের সাথে 4 থেকে 18 এর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন দেখো পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে কি হবে। পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে চতুর্থ পর্যায়ে আমরা যা পাইছি, চতুর্থ পর্যায়ে যে পারমাণবিক সংখ্যা 32, তার সাথে আমরা আবার 18 যোগ করব, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা হবে 50। আবার এই 50-এর সাথে আমরা যখন ষষ্ঠ পর্যায়ে চলে যাব, ষষ্ঠ পর্যায়ে গেলে আমরা 50-এর সাথে যোগ করবো হচ্ছে তোমার 32, তাহলে হচ্ছে 82 চলে আসলো। আবার এই যে তোমার সপ্তম পর্যায়ের ক্ষেত্রে কি করব, ষষ্ঠ পর্যায়ে যে পারমাণবিক সংখ্যা থাকবে, ষষ্ঠ পর্যায়ের সাথে 32 যোগ করতে হবে। তাহলে আমরা 32 যদি যোগ করি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 114। তো এই যে টেকনিকটা, হ্যাঁ, এই টেকনিকটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা চতুর্থ থেকে শুরু করে 18 পর্যন্ত এই টেকনিকটা কাজ করবে, ঠিক আছে? তাহলে এই টেকনিক যদি আমরা মনে রাখি, আর 1 থেকে 30 পর্যন্ত মৌলের যদি পারমাণবিক সংখ্যাটা মনে রাখি, তাহলে তো তোমরা পর্যায় সারণীর এই 3 নম্বর গ্রুপ বাদ দিয়ে সবগুলা মৌলের পারমাণবিক সংখ্যা তুমি বের করতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা এর পরের কনসেপ্টটাতে চলে যাই। এখন দেখো 1 থেকে 30 পর্যন্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, মানে এই যে 1 থেকে 30 পর্যন্ত মৌলের যে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব, মানে আমরা কিভাবে মনে রাখবো আর কি, বা টেকনিক্যালি আমরা বের করব, সেটা আমরা এখন দেখব। তো এইটার ভিডিও কিন্তু আমি অলরেডি এর আগে দিয়েছি, আমার ইউটিউবে এই ভিডিওটা আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, আবার ইচ্ছা করলে এখান থেকেও দেখতে পারো। দেখো 1 থেকে 20 পর্যন্ত মৌলের জন্য 3টা নিয়ম আছে। 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর জন্য 3টা নিয়ম। কি কি? জোড় পারমাণবিক সংখ্যা ইন্টু 2 ইকুয়াল টু আপেক্ষিক পারমাণবিক ভর। এখন জোড় পারমাণবিক সংখ্যা কার আছে? ধরো যে তোমার ম্যাগনেসিয়ামের 12, তাহলে এর পারমাণবিক সংখ্যা হবে কত? 12 ইন্টু 2 ইকুয়াল টু 24। আচ্ছা, তোমরা বলো, অনেকেই ভাবো যে ভাই বেরিলিয়ামের তো মিলে না, সোডিয়ামের তো মিলে না। এগুলো ব্যাখ্যা আছে, আমি দিচ্ছি, একটু দেখো শুরু থেকে, মানে ভিডিওটা দেখো ঠান্ডা মাথায়। ম্যাগনেসিয়ামের হচ্ছে 24। এখন এই তুমি ম্যাগনেসিয়ামের বদলে তুমি যদি ধরো যে এখানে বসা হচ্ছে ধরো যে সালফারের 16, পারমাণবিক সংখ্যা 16, তাহলে 16 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 32, মানে 32 আর কি। তো এইভাবে তুমি বসাইলে জোড়গুলোর জন্য মিলে যাবে। আর বিজোড়ের ক্ষেত্রে কি করবা? এখন বিজোড়ের ক্ষেত্রে জোড় 2 দিয়ে গুণ করবা, তার সাথে 1 যোগ করবা। অর্থাৎ যেমন ধরো যে বিজোড় একটা মৌলের কথা যদি আমরা ধরি, বোরনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 5, তাহলে 5 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 11। তাহলে বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ঠিক এরকম আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, আমরা যদি দেখি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে যদি 11 হয়, তাহলে কি হবে? 11 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 23। তার মানে যেহেতু সোডিয়াম একটা বিজোড় পারমাণবিক সংখ্যা বিজোড়, অতএব তার 2 দিয়ে গুণ করে 1 যোগ করব, ঠিক আছে? আর এখন দেখো এই যে নিয়মটা আছে, এই দুইটা নিয়মে তোমার 15টা মৌলের পারমাণবিক সংখ্যা মিলে যাবে, কোনো ঝামেলা নাই। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত যে 20টা মৌলের মধ্যে 15টাই এই দুইটা নিয়ম ফলো করবে। বাকি থাকলো হচ্ছে 5টা, কে বেরিলিয়াম, হাইড্রোজেন, তোমার নাইট্রোজেন, আর্গন আর ক্লোরিন। অর্থাৎ তুমি এই লাইনটা মনে রাখবা যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এই লাইনটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর মনে রাখার জন্য, হ্যাঁ, পারমাণবিক ভর মনে রাখার জন্য এই যে জোড় হলে 2 দিয়ে গুণ, বিজোড় হলে 2 দিয়ে গুণ দিয়ে 1 যোগ, এটা মনে থাকবে, সবারই মনে থাকবে। কিন্তু যে 5টা ব্যতিক্রম, এই 5টা মনে রাখবা বিশেষ করে। সেটা হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, এই 5টা মনে রাখবা। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের হচ্ছে 7, আর্গনের 18 আর ক্লোরিনের হচ্ছে 17। তো যেহেতু তোমার এটা হচ্ছে একটা জোড় সংখ্যা বেরিলিয়াম, অতএব জোড় সংখ্যাও 2 দিয়ে জোড় হলে 2 দিয়ে গুণ, অতএব
4 দোকানে 8 হওয়ার কথা ছিল, বাট এখানে কি হবে, এর পারমাণবিক সংখ্যা হবে 9। হাইড্রোজেনের যেহেতু একটা বিজোড়, অতএব বিজোড় হলে 2 দিয়ে গুণ দিয়ে 1 যোগ, অর্থাৎ হাইড্রোজেনের 3 হওয়ার কথা ছিল, কিন্তু না, এর পারমাণবিক সংখ্যা হবে, পারমাণবিক ভর হবে 1। নাইট্রোজেনের ক্ষেত্রে 14 আমরা জানি, আর্গনের ক্ষেত্রে 40, আর ক্লোরিনের হচ্ছে 35.5। এই কয়টা জিনিস তোমরা মনে রাখবা, তাহলে আর তোমার 1 থেকে 20 পর্যন্ত যে পারমাণবিক মানে যে ভরগুলো আছে, ভরগুলো আলাদা করে মনে রাখার প্রয়োজন নাই, এই টেকনিকটা ফলো করবা। আচ্ছা, এরপরে দেখো, তাহলে 21 থেকে 30 পর্যন্ত ক্ষেত্রে কি নিয়ম? 21 থেকে 30 পর্যন্ত একটা ফোন নাম্বার আছে, দেখো খুব সুন্দর একটা ফোন নাম্বার, 345454535। এই ফোন নাম্বারটা মনে রাখবা। তো এই ফোন নাম্বারটা মনে রাখলে কি সুবিধা, যে তুমি যে কোনো মৌলের পারমাণবিক, যেমন তুমি টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা নির্ণয় করবা, পারমাণবিক ভর নির্ণয় করবা, তাহলে কি হবে, টাইটানিয়ামের সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 22 ইন্টু 2। দেখো 2 দিয়ে কিন্তু গুণ করা লাগবে, এটা কিন্তু ফরজ। এর আগেরটাতে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করাই লাগবে। এখন 2 দিয়ে গুণ করার পরে তার সাথে আমরা কারে যোগ করব, তার সাথে আমরা যোগ করব হচ্ছে টাইটানিয়ামের জন্য আমরা কোন সংখ্যাটা, 4 সংখ্যাটা, কারণ 3454545 অতএব টাইটানিয়ামের জন্য দেখো, যেহেতু টাইটানিয়ামের তোমার শেষে 2 আছে, 22, টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 22, আর 22 এর শেষে যেহেতু 2 আছে, অতএব দ্বিতীয় যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আমরা এটার সাথে যোগ করে দিব, অর্থাৎ তোমার 4। তাহলে টোটাল কত আসবে, 22 দোকানে হচ্ছে তোমার 44, আর হচ্ছে 4, 88। আচ্ছা, তারপরে তোমার ধরো যে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ম্যাঙ্গানিজ Mn25, দেখো ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা যেহেতু 25, অতএব 25 কে আমরা 2 দিয়ে গুণ করবই, তারপরে আমরা কত যোগ করব, আমরা তখন দেখব যে আমার 5 নম্বরে কোন এটা আছে, কোন সংখ্যাটা আছে, 345455, 5 নম্বরে আছে হচ্ছে 5, অতএব আমরা 5 যোগ করে দিব, তাহলে টোটাল চলে আসবে হচ্ছে 55। আচ্ছা, এখন আরেকটা জিনিস নিয়ে আমাদের টোটালি একটা কনফিউশন হয়, যেমন আমাদের কোবাল্টের পারমাণবিক সংখ্যা নিয়ে তোমাদের জুনিয়র লেভেলের বইতে একটু প্রবলেম হয়। আমার নিয়মের সাথে জুনিয়র লেভেলের বইয়ের নিয়মের একটু পার্থক্য আছে, একটু পারমাণবিক সংখ্যার পার্থক্য আছে, সেটা ক্লিয়ার করে দিই। অনেকে কমেন্টসে আমরা জানাইছে, এর আগের ভিডিওতে অনেকেই কমেন্টসে জানাইছে, সেটা আমরা একটু ক্লিয়ার করে দিই। দেখো, আমরা যদি কোবাল্টেরটা যদি নির্ণয় করি, আমাদের নিয়ম অনুসারে কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত আসে, পারমাণবিক ভর কত আসে, কোবাল্ট পারমাণবিক সংখ্যা হচ্ছে 27, তাহলে 27 ইন্টু 2 প্লাস আমাদের নিয়ম অনুসারে 5 যোগ করতে হবে, তাহলে 27 ইন্টু 2 প্লাস 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 59, অর্থাৎ 59। এখন তোমাদের জুনিয়র লেভেলের বইতে, এসএসসির বইতে সম্ভবত দেওয়া আছে হচ্ছে তোমার 58। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই ওটা তো 58 হবে, আপনার নিয়মে তো ভুল আছে। অ্যাকচুয়ালি দেখো, তুমি যদি সার্চ দিয়ে দেখো, উইকিপিডিয়াতে দেখো বা সার্চ দিয়ে দেখো, কোবাল্টের প্রকৃত ভর দেওয়া আছে হচ্ছে 58.933। তাহলে 58.933 থেকে তোমাকে তো পূর্ণ সংখ্যায় যদি লেখো, তাহলে তো তুমি কি লিখবা, 58 লিখবা না 59 লিখবা? অবশ্যই 59 লিখতে হবে। তাহলে কনফিউশনটা দূর হয়ে গেল। আর তোমরা যে কাজটা করবা, এই সংখ্যাটা তোমরা হাতের কর গুণে মনে রাখবা, যে 3454545 এই যে 10টা হয়ে গেল। এখন তুমি যখন কেউ বলবে যে আয়রন 26, তাহলে 26 হলে লাস্টে 6 আছে, তো 6 কর পর্যন্ত তুমি গুনবা, 345454 মানে 4 আসবে। তাহলে এইভাবে তুমি গুনে হিসাব করবে, তাহলে তোমাদের এটা জিনিসটা মনে থাকবে। আর আগেই বলি যে এই যে বেসিক টেকনিক গুলো দেখাই দিচ্ছে ভাই, এগুলো কিন্তু চর্চা করতে হবে, মানে এগুলা কিন্তু টেকনিক, মানে এগুলা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল রুলস না যে ভাই এটা তোমার এরকমই হবে। এক এক মানুষ এক এক টেকনিক ফলো করে, তোমার যে টেকনিক ভালো লাগবে তুমি সেই টেকনিকটা ফলো করবা। এটা অবশ্যই তবে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মাঝে মাঝে এগুলো পড়তে হবে, এই ভিডিওটা দেখবা দরকার হলে, তখন দেখবা যে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস। এখন ইলেকট্রন বিন্যাস আমি যে নিয়মে দিয়েছি, এটা হচ্ছে বলবো যে সব থেকে সহজ নিয়ম পৃথিবীর মধ্যে, সব থেকে সহজ নিয়মের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। কিভাবে একটা 3-4 এর বাচ্চাও এই ইলেকট্রন বিন্যাসগুলো পারবে, তুমি যদি সিস্টেমটা দেখায় দাও, খুবই সহজ। আচ্ছা, আমি আমার ইলেকট্রন বিন্যাসের ভিডিও আছে,
ইলেকট্রন বিন্যাস কিভাবে করব আমরা 18 সেকেন্ডের মধ্যে, পলাশ কেমিস্ট্রি ইলেকট্রন বিন্যাস লিখে সার্চ দিবা, দেখবা চলে আসবে, ঠিক আছে। এবং এটা সব থেকে সহজ নিয়ম, আমি আজকে একটু আলোচনা করতেছি, ওইখানে আরেকটু বেশি আলোচনা করা আছে। তো প্রথমে হচ্ছে কি, তুমি ইলেকট্রন বিন্যাস মনে রাখার জন্য আগে যা পড়ছো, আগে যেখানে যেভাবে পড়ছো সব আগে ভুলে যাইতে হবে। আমি যে সিস্টেমটা দেখাবো তুমি শুধু এই সিস্টেমটা ফলো করবো, তাহলে কোনো ধরনের প্যারা ছাড়াই তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা। আচ্ছা, আর ইলেকট্রন বিন্যাস করতে গেলে এখন আমরা জানি কি, আমাদের যে এস উপশক্তি স্তর আছে, এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, পি তে 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি তে 10টা ইলেকট্রন থাকতে পারে, আর এফ এ 14টা ইলেকট্রন থাকতে পারে। এটা তো আমরা জানি, এটা তো আমরা সবসময় পড়ছি। তুমি যদি 9-10-এ পড়ে থাকো অবশ্যই এটা পড়েছো। তো এখন এই জিনিসটা যদি তোমার মনে থাকে, এইটুক যদি মনে থাকে, আর একটা আমি ছোট একটা সিরিয়াল দেব, এটা মনে রাখতে পারলে তোমার 118টা মৌল ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। যেমন তোমার কি দিব আমি, দেখো তুমি কিভাবে মনে রাখবা, এস এস পি, ধরো এটা একটা প্যাকেজ, তারপরে এস পি এস, এটা আরেকটা প্যাকেজ, তারপর হচ্ছে তোমার ডি পি এস, এটা আরেকটা প্যাকেজ, আর এটা হচ্ছে তোমার ডি পি এস, এটা আরেকটা প্যাকেজ, আর এফ ডিপিএস, এফ ডি পি এস, আর এটা হচ্ছে এফ ডি পি এস। তুমি যদি এই যে এই জিনিসগুলো মনে রাখতে পারো, এই জিনিসটা এসএসপি এসপিএস, 2টা ডিপিএস আর 2টা এফডিপিএস, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে বুঝবা যে তোমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে অলরেডি। তোমরা যারা ভিডিওটা দেখতেছো তাহলে ধরে নাও যে তোমার ইলেকট্রন বিন্যাস কমপ্লিট, তুমি ইলেকট্রন বিন্যাস পেরে গেছো। 118টা মৌলের 21টা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলোর জন্য একটু পড়াশোনা করতে হবে, একটু আলাদা, জাস্ট খালি হালকা একটু আলাদা, মানে ব্যতিক্রম গুলা কি হয়েছে 90% সেম, জাস্ট খালি 1% যায় চেঞ্জ হয়ে গেছে ব্যতিক্রম, এই জন্য ব্যতিক্রম হয়েছে। কাজে ব্যতিক্রম গুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, আগে রেগুলার গুলো দেখো। তুমি যদি এসএসপি এসপিএস, 2টা ডিপিএস আর 2টা এফডিপিএস, এইটা যদি তুমি পাইরে থাকো বা এটা যদি তুমি মনে করতে পারো, এখন তুমি যেহেতু ভিডিওটা দেখছো এখন সাথে সাথে রিডিং করো, এসএসপি এসপিএস, 2টা ডিপিএস, 2টা এফডিপিএস, তোমার ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। কথা বললাম বিশ্বাস হলো না তো, তাহলে দেখো এখন কিভাবে ইলেকট্রন বিন্যাস তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন ধরো তুমি জানো যে এস এর উপরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা, এস এর উপরে 2টা, পি এর উপরে 6টা, তার মানে এইটুকের মধ্যে এসএসপি তে কয়টা ইলেকট্রন কভার করে, 10টা। আবার এসপিএস এ কয়টা, 2 6 2, এখানেও 10টা ইলেকট্রন। ডিপিএস, ডিতে হচ্ছে তোমার 10টা, পি তে 6টা, এস এ হচ্ছে 2টা, এখানে 18টা, 10 6 2, এখানেও 18টা। এফ এর সর্বোচ্চ 14টা, ডিতে 10টা, পি তে 6টা, এস এর 2টা, 14টা 10টা 6টা 2টা, তার মানে এখানে 32টা করে ইলেকট্রন থাকবে, এখানে তোমার 32টা করে ইলেকট্রন থাকবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি যে 10 এসএসপি তে 10টা, এসপিএস এ 10টা, ডিপিএস এ 18টা, ডিপিএস এ 18টা, এফডিপিএস এ 32টা, এফডিপিএস এ 32টা, তাই না? এখন যেহেতু আমরা জানি যে ভাই এস এ সর্বোচ্চ 2টা, পি তে 6টা, ডি তে 10টা আর এফ এ হচ্ছে 14, এটা তো আমরা জানি। কাজে এইভাবে লিখতে তো আর কোনো কষ্ট হবে না ভাই, এস দেখলে উপরে দিয়ে দেবো সর্বোচ্চ 2টা ইলেকট্রন, পি দেখলে দিয়ে দেবো 6টা, যদি আমার কাছে অ্যাভেলেবল ইলেকট্রন থাকে কোনো মৌলের সেক্ষেত্রে আমরা এইভাবে দিতে থাকবো। ওকে, তো এই যে তোমরা এটা দেখো, এই যে এই সিরিয়ালটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা এখান থেকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করব, আমরা একটা বড় মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাই দিই। আর তার আগে সংখ্যাটা কেমনে বসাবা, তুমি এখানে বলতে পারো যে ভাই এটা তো আমরা বুঝলাম যে এস এর উপরে 2টা, পি এর উপরে 6টা, এসএসপি এসপিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এখন সামনের সংখ্যাটা কিভাবে বসাবো? ভাই সামনের সংখ্যাটা তোমার বসানো লাগবে না, তোমার বাসায় যদি কোনো ছোট বাচ্চা কাচ্চা থাকে ওই বসাইতে পারবে। কিভাবে পারবে দেখো, এটা যে 1 নাম্বার এস, এরপরে এসটা কি হবে, এরপরে এসটা অবশ্যই 2 নাম্বার হবে, তারপরে এসটা কি হবে, 3 নাম্বার হবে, এরপরে এসটা কি হবে, 4 নাম্বার, তারপরে এসটা 5 নাম্বার, তারপরে এসটা 6 নাম্বার, তারপরে এসটা 7 নাম্বার, তারপরে এসটা হচ্ছে তোমার 8 নাম্বার, এইভাবে বসাবে। পি কি দিয়ে শুরু হচ্ছে, পি হচ্ছে যেহেতু তোমার দ্বিতীয় উপশক্তি স্তর, 2 দিয়ে শুরু হবে, প্রথম পিটা 2 দিয়ে শুরু হবে, তাহলে প্রথম পিটা 2, তারপরের পিটা হচ্ছে 3, তারপরের পিটা হচ্ছে তোমার 4, তারপরের পিটা কত হবে 5, তারপরের পিটা কত হবে 6, তারপরের পিটা হবে 7। আচ্ছা এখন ডি, ডি হচ্ছে যেহেতু 3 নম্বর উপশক্তি স্তর, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর থেকে ডি শুরু হয়, তাহলে প্রথম ডিটা হবে 3 দিয়ে, 3 ডি, তারপরে হচ্ছে তোমার 4, তারপরে হচ্ছে তোমার 5, তারপরে ডিটা হচ্ছে 6। আর এফ শুরু হয় 4 নাম্বার উপশক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর থেকে, অতএব এফ শুরু হবে 4 দিয়ে, প্রথমে এফটা 4, তারপরে এফটা হচ্ছে তোমার 5।
তো ভাই এটা তো কোনো বিষয়ই না, এস এক দিয়ে শুরু হবে। দেখো আমরা প্রথমে কি লিখি, এস পি ডি এফ, তাহলে এস যেহেতু এক নম্বর এস, অথবা এস এক দিয়ে শুরু, পি দুই দিয়ে শুরু, ডি তিন দিয়ে শুরু, এফ চার দিয়ে শুরু। প্রথমটা শুরু করবা, তারপরে যে করা থাকবে তুমি সিরিয়াল ওয়াইজ লিখে যাবা। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে ইলেকট্রন বিন্যাস, এর থেকে সহজ নিয়ম ইলেকট্রন বিন্যাস নাই, এর থেকে সহজ আর সম্ভবই না। এসএসপি এসপিএস, দুটো ডিপিএস, দুটো এফডিপিএস, মনে করলা এস এর উপরে দুইটা, পি এর উপরে 6টা, ডি এর উপরে 10টা, আর এফ এর উপরে 14টা, এটা তো আমরা জানি। আর সামনের সংখ্যাটা তো ভাই সিরিয়াল ওয়াইজ বসাই দিবে। এখন দেখো আমরা একটু প্র্যাকটিস করি, আমরা কয়েকটা জিনিস প্র্যাকটিস করি, দুইটা তিনটা প্র্যাকটিস করি, তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের আর জীবনে কোনোদিন ঝামেলা হবে না। ইলেকট্রন বিন্যাস আসলে মুখস্থ, মানে ইলেকট্রন বিন্যাস কি, মানে এটা অনেকেই কঠিন ভাবো, আসলে ভাই এটা কিছুই না, কিছুই না। তুমি টেকনিক্যালি পড়লে কেমিস্ট্রি তোমার কাছে কোনো কঠিন সাবজেক্টই মনে হবে না। দেখো এখন আমরা ধরো যে টিনের ইলেকট্রন বিন্যাস করি, আমরা একটা বড় সড়ো ইলেকট্রন বিন্যাস নেই। ধরো যে আমরা নিলাম হচ্ছে টিন, এসএন, টিনের পারমাণবিক সংখ্যা কত? 50। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস আমি কিভাবে করব? তো আমি যে সিস্টেমটা দেখাই দিই ঠিক সেটা ফলো করবা। আগের সব ভুলে যাও, তুমি এইটা ফলো করো, দেখবা যে তোমার ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমার জীবনে আর কোনোদিন প্রবলেম হবে না। এস এস পি লিখলা তো, তুমি জানো যে ভাই এস এর উপরে দুইটা দেওয়া লাগে, পি এর দুইটা দুইটা করে দিলা, 10টা ইলেকট্রন অলরেডি চলে গেছে। তোমার ইলেকট্রন আছে কিন্তু 50টা, কারণ টিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 50, তার মানে ওর 50টা ইলেকট্রন আছে। তো তুমি অলরেডি এসএসপি তে 10টা ইলেকট্রন দিছো। তারপরে কি হবে, এস পি এস 2 6 2, এখানে কটা গেল? 10টা। এখানে কটা গেল? আরো 10টা, 20টা চলে গেছে। আমাদের হাতে আরো 30টা আছে, কারণ 50টা তো টোটাল ইলেকট্রন। তাহলে এখন কি দেখবো, ডি পি এস 10 6 2, তাহলে এখানে কটা গেল? 18টা চলে গেল ডিপিএস এ, 38টা চলে গেছে। কিন্তু আমাদের আরো হাতে আছে আরো 12টা। তাহলে কি লিখবো, আবার ডি লিখবো, ডি, ডি এর উপর 10টা দিব। তাহলে এই পর্যন্ত গেছে 38টা, আর 10 48টা। এখন আর লাগবে 2টা, তাহলে ডি এর পরে পি দিব। এখন পি এর উপরে দিয়ে দিব হচ্ছে 2। ভিতে সর্বোচ্চ থাকতে পারে 6টা, কিন্তু আমার হাতে তো ইলেকট্রন আছে মাত্র 2টা, অতএব আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমার 50টা ইলেকট্রন দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমার ইলেকট্রন বিন্যাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো আমি কিন্তু এখানে কোনো ধরনের হিসাব কিতাব, কোনো প্যারা নেই। এসএসপি এসপিএস ডিপিএস, তারপর ডিপি, আমি তারপরে ওই যার যার উপশক্তি স্তরে যে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ ওগুলা দিয়ে গেছি। আমার কিন্তু মাথায় কোনো প্যারা নাই, আমি 50টা বন্ধ দিতে থাকবো। আচ্ছা, এখন সামনের সংখ্যাটা বসাবো। সামনের সংখ্যাটা কিভাবে বসাবো, যেমন এইটা যে আমরা দেখতেছি, এটা 1 নম্বর এস, তারপরে এসটা 2 নাম্বার, তারপরে এসটা 3 নাম্বার, তারপরে এসটা 4 নাম্বার, তারপরে এসটা 5 নাম্বার, তারপরে কোনো এস নাই। ওকে, প্রথম পি 2 নাম্বার পি, তারপরে পিটা হচ্ছে তোমার 3 নাম্বার পি, তারপরে পি হচ্ছে 4 নাম্বার পি, তারপরে পি হচ্ছে 5 নাম্বার পি। ওকে, আর পি নাই। এখন ডি, প্রথম ডিটা হবে কি 3 নাম্বার ডি, তারপরে ডিটা হবে 4 নাম্বার ডি। ওকে, আমার ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। দেখো এখানে কিন্তু এক্সট্রা কিছুই করা লাগে না, এক্সট্রা কিন্তু তোমার মাথায় কোনো পেইন নেওয়া লাগে না, কোনো হিসাবের ঝামেলা নাই, কোনো ছন্দের ঝামেলা নাই। খালি এসএসপি এসপিএস, 2টা ডিপিএস, 2টা এফডিপিএস, 2টা ডিপিএস, 2টা এফডিপিএস, এটা মনে রাখলেই ইলেকট্রন বিন্যাস কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা আরেকটা করি, ধরো এর থেকে একটু একটু বড় দেখে করি। যেমন আমাকে দিল হচ্ছে মার্কারি, পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। তো এখন আমরা কি করব, ঠিক সেম ভাবে এস এস পি 2 2 6, 10টা গেল। এস পি এস 2 6 2, আরো 10টা গেল। তারপরে কি ডিপিএস 10 6 2, 18টা গেল। 10টা গেল, আরো 10টা, 18টা। এই নিচের দাগগুলো কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা যখন করবা ইলেকট্রন বিন্যাস তখন এটা লেখার দরকার নাই। আচ্ছা, আবার বিপিএস 10 6 2, তো এখানে গেল আরো 18টা। তাহলে কটা গেল দেখো তো, 18 18 36, 36 আর 10 10 20, 56। টোটাল 56টা ইলেকট্রন আমি দিয়ে ফেলছি, আমার ইলেকট্রন আছে হচ্ছে 80টা, মানে আরো কয়েকটা ইলেকট্রন আমাকে দিতে হবে। তাহলে এখন কি শুরু হবে, দুটো তো ডিপিএস শেষ, এখন শুরু হবে এফডিপিএস। তাহলে এফ
এফ এর উপর দেবো হচ্ছে 14। তাহলে আগে ছিল 56 আর এফ এর উপরে থাকতে পারে হচ্ছে 14টা, তাহলে 56 আর 14 হয় 70। আর তাহলে কি হবে 70 আর ডি এর উপর হচ্ছে 10, 80। 80টা কিন্তু ইলেকট্রন হয়ে গেছে। দেখো 10 10 20, 18 18 36, 36 আর 20 হচ্ছে 56, 56 আর 14 হচ্ছে 70, আর 10 হচ্ছে 80। অলরেডি 80টা ইলেকট্রন আমার এখানে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা সামনের সংখ্যাটা বসাবো। দেখো সামনের সংখ্যাটা কিন্তু তোমরাও বসাতে পারবা। প্রথম এস 1 দিয়ে শুরু, দ্বিতীয় এস 2, 3 নাম্বার এস, তারপরে 4 নাম্বার এস, 5 নাম্বার এস, 6 নাম্বার এস, আর কোনো এস নাই। প্রথম পি 2 দিয়ে শুরু, 2p, 3p, 4p, 5p, আর পি আছে, আর পি নাই। আচ্ছা এখন ডি, তাহলে প্রথম ডি 3 দিয়ে শুরু, 3d, 4d, 5d, প্রথম এফ 4 দিয়ে শুরু, 4f। এটা হয়ে গেল আমার মার্কারের ইলেকট্রন বিন্যাস। দেখো 80টা ইলেকট্রন। যদিও তোমাদের দেখা যাচ্ছে যে মানে বোর্ড পরীক্ষাতে সাধারণত মানে অ্যাডমিশনে দেয়, বোর্ড পরীক্ষাতে এত বড় সাধারণত দেয় না। আচ্ছা যাক, তারপরে আমাদের শিখে রাখতে হবে। এখন দেখো আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করে যে স্যার এইভাবে লিখলে হবে, সাজায় লেখা লাগবে না। হ্যাঁ, অরিজিনাল সিস্টেম হচ্ছে এরকম ইলেকট্রন বিন্যাসের আহ্বাও নীতি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের 3টা নিয়ম আছে। আহ্বাও নীতি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। এই 3টা নিয়মের আলোকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এইভাবেই করতে হবে। তবে তোমাদের বইতে বলা আছে যে একটু সাজায় লিখবা। হ্যাঁ, তুমি যদি সাজায় লিখতে চাও তাহলে আগে এইভাবে লিখবা, তারপরের লাইনে তুমি সাজায় লিখবা। সাজায় কিভাবে লিখবা? 1 নম্বর শক্তি স্তরের গুলোকে একসাথে লিখবা, 2 নম্বর শক্তি স্তরের গুলো যতগুলো আছে সেগুলোকে একসাথে লিখবা, 3s, 3p, 3d সব একসাথে লিখবা, 4s, 4p, 4d, 4f এগুলোকে সব একসাথে লিখবা। অর্থাৎ শক্তি স্তর অনুযায়ী তুমি সাজায় লিখবা। তবে আগে এইভাবে লিখবা, তারপরে পরের লাইনে তুমি একটু সাজায় লিখবা, তাহলে কোনো টিচার তোমাকে আর ভুল ধরতে পারবে না। ঠিক আছে, তাহলে আশা রাখি তোমরা যদি এইভাবে ইলেকট্রন বিন্যাসের ভিডিওটা দেখো আর প্র্যাকটিস করো। সব থেকে বারবারই বলি যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি তোমাকে টেকনিক বলে দিব, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো ভাই, এই টেকনিক কোনো তোমার কাজে আসবে না। ঠিক আছে, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এরপরটাতে দেখি আমরা, দেখো গ্রুপ 1, 2 এবং 13 থেকে 18 পর্যন্ত টিএম করতে হবে, অর্থাৎ টানা মুখস্থ করতে হবে তোমাকে। 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, মানে 1 নম্বর গ্রুপের যারা যারা আছে মৌলগুলো আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 2 নম্বরে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। মানে এইভাবে সবগুলা তোমার মানে সবগুলা বলতে বুঝতেছি যে 1, 2, 13 থেকে 18 মানে এই 8টা গ্রুপ তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, গ্রুপের মৌলগুলোর নাম। ঠিক আছে, এটা যদি তুমি মুখস্থ না করো ভাই তাহলে তুমি অবশ্যই পরে বিপদে পড়বা। আর মুখস্থ করলে অনেক অনেক সুবিধা পাবা। কি কি সুবিধা পাবা সেটা আমি পরবর্তীতে ক্লাসে বলবো। আর এই যে একটা দেখতেছো ছন্দের ছন্দে 118টা মৌল, এখানে আমি 118টা মৌলের ছন্দ দিছি আমার একটা ভিডিওতে, এবং এই ভিডিওটা ভাই ইউটিউবে মানে এটা হচ্ছে চ্যাট জিপিটি তথ্য অনুসারে ভাই এই পর্যন্ত 1.8 মিলিয়ন, যেটা হচ্ছে যে এখানে বলছে বর্তমানে এই ভিডিওটির চেয়ে বেশি ভিউ প্রাপ্ত শিক্ষামূলক ভিডিও সম্পর্কে কোনো তথ্য চ্যাট জিপিটির কাছে নাই। তার মানে আমি বলতে চাচ্ছি যে ভিডিওটা কত মানুষ দেখে, তোমরা এটা দেখবা, দেখে তোমার এই যে আমি যে 8টার কথা বললাম এই 8টা অবশ্যই মনে রাখবা, 8টা গ্রুপের নাম অবশ্যই তোমরা মুখস্থ করবা। আর এখানে 118টা মৌলের এই মুখস্থ করে ছন্দ দেওয়া আছে, তোমরা যদি মনে করো যে ভাই 118টা মুখস্থ করবে সেটা করতে পারো। তবে আমার মনে হয় যে কষ্ট করে অত কষ্ট করার দরকার নেই। তোমরা মাত্র 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 13 থেকে 18 পর্যন্ত এই গ্রুপগুলো তোমরা টানা মুখস্থ করবা ভাই। এগুলো খুবই মানে অনেক অনেক ধরনের উপকারিতা পাবা তোমরা পরবর্তী সময়ে। এটা এই জন্য আর এখন আমি আর ছন্দগুলো দিচ্ছি না, কষ্ট করে একটু যে ছন্দ ছন্দ পর্যায় সারণী এইটা লিখে বা পলাশ কেমিস্ট্রি লিখে সার্চ দিলেই তোমার চলে আসবে। তারপর 60টি মৌলের যোজনী টানা মুখস্থ করতে হবে। এখন বলতে পারো যে আমি আজকে তোমার এমন একটা সিস্টেম বলে দেবো তুমি 30 সেকেন্ডের মধ্যেও লাগবে না, তুমি 20 সেকেন্ডের মধ্যে 60টা মৌলের যোজনী মুখস্থ করতে পারবা। বলতে পারবা কিভাবে? এখন দেখো যে 1 নম্বর গ্রুপের যারা আছে সবার যোজনী হচ্ছে 1। এখন তুমি যদি 1 নম্বর গ্রুপ গুলা মুখস্থ করো, এর আগে যেটা বললাম যে 8টা গ্রুপ মুখস্থ করতে হবে, তার মধ্যে 1 নম্বর গ্রুপটা মুখস্থ করতে হবে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম সবার যোজনী হচ্ছে 1। অতএব তোমার কিন্তু আলাদা করে মনে মনে করতে হবে মানে পড়তে হবে না যে হাইড্রোজেনের যোজনী কত, সোডিয়ামের যোজনী কত, পটাশিয়ামের যোজনী কত, এগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নাই ভাই। তুমি পুরো গ্রুপ নাম্বারটা মনে রাখো না কেন। 1, 2 মানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম সবার যোজনী 1। 2 নম্বর গ্রুপে যারা আছে সবার যোজনী হচ্ছে 2। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম সবার যোজনী 2। 13 নম্বর গ্রুপে যারা আছে সবার যোজনী 3। 14 নম্বর গ্রুপে যারা আছে তাদের সবার যোজনী 2, 4। ঠিক আছে, 2, 4।
আচ্ছা, তারপরে তোমার 15 নম্বরে আছে 3 5, 16 নম্বরে আছে 2 4 6, 17 নম্বরের মৌলগুলোর যোজনী হচ্ছে 1, 18 নম্বরের মৌলগুলোর যোজনী হচ্ছে তোমার 0। তারপরে এখানে দেখো 50টা মৌল হয়ে গেল। তাহলে এইভাবে তুমি যদি যোজনী মনে রাখো ভাই, তোমাকে আর এক্সট্রা কষ্ট করে আলাদা আলাদা করে কোনো মৌলের যোজনী মনে রাখার প্রয়োজন নাই। এই ভিডিওটা দেখবা, এখানে তোমার 118টা মৌলের যোজনী রাখার কৌশল দেওয়া আছে, সুন্দর করে দেখে নিবা। তারপর হচ্ছে জারণ সংখ্যা, এটা অবশ্যই তোমার লাগবে ভাই। জারণ সংখ্যা নির্ণয়, এটা হচ্ছে তোমার একবারে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে, ইভেন তোমাদের যে লেভেলেই থাকো না কেন, এসএসসি এইচএসসি সব জায়গাতে জারণ সংখ্যা নির্ণয় থেকে প্রশ্ন আসে। এবং আমার একটা ক্লাস আছে, এখানে দেখবা যে জারণ সংখ্যা নির্ণয় বোর্ড থেকে বুয়েট, অর্থাৎ বোর্ডের প্রশ্ন থেকে বুয়েটের প্রশ্ন পর্যন্ত তুমি এই কনসেপ্ট থেকে সলভ করতে পারবা। ভাই আজকের ক্লাসটা বড় বানাচ্ছি না, তুমি দয়া করে এই ভিডিওগুলো একটু, তোমার বেসিক যেহেতু ক্লিয়ার করতে হবে, অবশ্যই এই ভিডিওগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে? এবং বারবার চর্চা করবা, চর্চা ছাড়া কোনো উপায় নেই। ওকে, আজকে আর ভিডিও বড় বানাচ্ছি এটা। আল্লাহ হাফেজ।